রবার্ট কিওসাকির একটি পৃথিবী বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড কেবল কাগজে ছাপা কিছু অক্ষর নয়, এটা বর্তমান যুগের আর্থিক চিন্তাভাবনার এক বৈপ্লবিক দলিল। আমরা ছোটবেলা থেকে এক অদ্ভুত সামাজিক কাঠামোর মধ্যে বড় হই, যেখানে আমাদের শেখানো হয় ভালো করে পড়াশোনা করো, ভালো গ্রেড পাও, তাহলেই জীবন সফল হবে। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ কেন স্কুলের পাঠ্য বই আমাদের ভালো নাম্বার পেতে শেখালেও কিভাবে টাকা কাজ করে বা কিভাবে সম্পদ তৈরি করতে হয় তা শেখায় না? কেন একজন উচ্চ শিক্ষিত মানুষ, যার দেওয়ালের ফ্রেমে ডজনখানেক ডিগ্রি ঝুলছে, মাস শেষে সামান্য বেতনের জন্য অন্যে হয়ে ছোটে? আর কেনই বা একজন সাধারণ মানুষ, যার কোনো প্রথাগত ডিগ্রি নেই, সে অবলীলায় বিশাল সম্পদের পাহাড় গড়ে তোলে? এই বইটির মূল মন্ত্র একটি সরল অথচ শক্তিশালী বাক্যে লুকিয়ে আছে: টাকা তোমার জন্য কাজ করবে, তুমি টাকার জন্য নয়। লেখক এখানে তার জীবনের দুজন প্রভাবশালী মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে সম্পদশালী হওয়ার আসল চাবিকাঠি পাঠ্য বইয়ের মুখস্থ বিদ্যায় নয়, বরং ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক প্রজ্ঞার মধ্যেই নিহিত। কিওসাকির জন্মদাতা পিতা, যাকে তিনি পুয়ার ড্যাড বা গরিব বাবা বলে সম্বোধন করছেন, তিনি ছিলেন পিএইচডি ডিগ্রিধারী এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। তার কাছে শিক্ষা মানেই ছিল স্থির এবং নিরাপদ চাকরি। অন্যদিকে তার বাল্যবন্ধুর বাবা, যাকে তিনি রিচ ড্যাড বা ধনী বাবা বলছেন, তিনি ছিলেন মাত্র অষ্টম শ্রেণী পাস, কিন্তু চিন্তা ভাবনায় কয়েক প্রজন্ম এগিয়ে। গরিব বাবা বা পুয়ার ড্যাড বলতেন টাকার মোহ হলো সব অনিষ্টের মূল, আর ধনী বাবা বা রিচ ড্যাড বলতেন টাকার অভাবই হলো সব কষ্টের মূল। এই দুই বিপরীতমুখী চিন্তাধারার মধ্যে থেকে লেখক কিভাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আর্থিক পাঠগুলো শিখেছেন, সেইটি এই বইয়ের মূল বিষয়বস্তু। আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থা আমাদের ভালো কর্মচারী হতে শেখায়, কিন্তু মালিক হওয়ার সাহস বা জ্ঞান দেয় না। এই বইটি সেই অভাবটি পূরণ করে। স্কুল বা কলেজে আমাদের শেখাতে ব্যর্থ হয়েছে। ওয়েলকাম টু স্বপ্নের শুরু। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি একদম নতুন একটা এপিসোড নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে। চলো, লেটস বিগিন। প্রথম পাঠ, ধনীরা টাকার জন্য কাজ করে না। লেখক বলছেন বেশিরভাগ মানুষ ভয় এবং লোভ, এই দুটি আবেগের জালে আটকা পড়ে থাকে। আমরা ভয় পাই যে মাস শেষে বিল কিভাবে দেব, তাই আমরা কঠোর পরিশ্রম করি। আবার যখন হাতে টাকা আসে, তখন আমাদের লোভ হয় নতুন গাড়ি বা বিলাসিতার জিনিস কেনার। এর ফলে আমরা এক নিরন্তর চক্রে আটকা পড়ি, যাকে লেখক বলছেন র্যাট রেস। গরিব এবং মধ্যবিত্তরা বেতনের জন্য কাজ করে। তারা ভাবে বেশি টাকা আয় করলেই সমস্যার সমাধান হবে, কিন্তু লেখক বলছেন সমস্যা আয় নয়, সমস্যা হলো তোমার খরচের অভ্যাসে। ধনীরা কি করে? লেখক বলছেন ধনীরা এমন সম্পদ বা অ্যাসেট তৈরি করে যা তাদের জন্য টাকা নিয়ে আসে। তারা টাকা খাটায় যাতে সেই টাকা আরও টাকা তৈরি করতে পারে। তুমি যতক্ষণ না নিজের জন্য সম্পদ তৈরি করছো, ততক্ষণ তুমি অন্যের স্বপ্ন পূরণের জন্য ঘাম ঝরিয়ে যাচ্ছ। লেখক মনে করিয়ে দিচ্ছেন, যদি তুমি টাকার জন্য কাজ করো, তবে তুমি তোমার ক্ষমতা বসের হাতে দিয়ে দিলে, কিন্তু টাকা যদি তোমার জন্য কাজ করে, তবে ক্ষমতা তোমার হাতে থাকে। দ্বিতীয় পাঠ, আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি কেন জরুরি। এইখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন রবার্ট কিওসাকি। তিনি বলছেন, তুমি কত টাকা আয় করলে তা বড় কথা নয়, দিন শেষে তোমার কাছে কত টাকা থাকলো সেটাই আসল বস্তু। লেখক বলছেন মানুষ কেন অর্থনৈতিক কষ্টে ভোগে? কারণ তারা অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বোঝে না। খুব সহজ ভাষায় বলতে গেলে, অ্যাসেট বা সম্পদ যা তোমার পকেটে টাকা নিয়ে আসে, যেমন রিয়েল এস্টেট, স্টক, বন্ড বা নিজের ব্যবসা। আর লায়াবিলিটি বা দায়, যা তোমার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, যেমন বড় গাড়ি, ক্রেডিট কার্ডের লোন বা বিলাসবহুল জীবনযাপন। কিওসাকির শিক্ষিত বাবা মনে করতেন
তাদের থাকার বাড়িটি একটি সম্পদ। কিন্তু লেখক যুক্তি দিচ্ছেন যে যে বাড়িটি প্রতি মাসে তোমার পকেট থেকে ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং মেইনটেনেন্সের টাকা কেড়ে নিচ্ছে, সেইটা কখনোই সম্পদ হতে পারে না। ধনীরা প্রথমে সম্পদ কেনে যা থেকে আয় আসে, আর সেই আয় দিয়ে তারা দায় মেটায় বা বিলাসিতা করে। কিন্তু মধ্যবিত্তরা বেতন পাওয়া মাত্রই দায় কেনে এবং ভাবে তারা সম্পদ কিনেছে। যদি তুমি আর্থিক স্বাধীনতা চাও, তবে তোমাকে সারা জীবন শুধু অ্যাসেট কলাম বাড়ানোর দিকে নজর দিতে হবে। তৃতীয় পাঠ, নিজের কাজে নজর দাও। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় কিভাবে অন্যের জন্য কাজ করতে হবে। লেখক বলছেন, আপনার পেশা এবং আপনার ব্যবসা এক নয়। তিনি ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা রে ক্রুকের উদাহরণ দিয়েছেন। রে ক্রুক একবার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জিজ্ঞেস করেছিলেন, আমি কোন ব্যবসা করি? সবাই হেসে বলেছিল, আপনি হ্যামবার্গার বিক্রি করেন। রে ক্রুক উত্তর দিয়েছিলেন, না, আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি। কারণ প্রতিটা ম্যাকডোনাল্ডসের নিচে যে জমিটা থাকে সেটাই হলো তার আসল সম্পদ। লেখক বলছেন, তোমার বর্তমান চাকরিটি করতে থাকো, কিন্তু পাশাপাশি নিজের একটি ব্যবসার ভিত করো। যতক্ষণ তুমি নিজের জন্য কিছু করছো না, ততক্ষণ তুমি শুধু তোমার মালিককে এবং সরকারকেই ধনী বানিয়ে যাচ্ছ। লেখক বলছেন, নিজের সম্পদগুলোকে এমনভাবে আগলে রাখো যেন সেগুলো তোমার হয়ে কাজ করে। একবার একটা টাকা তোমার অ্যাসেট কলামে ঢুকে গেলে সেটাকে আর বের হতে দিও না। ওই টাকাকে তোমার কর্মচারীর মতো কাজ করাও। চতুর্থ পাঠ, ট্যাক্স এবং কর্পোরেশনের শক্তি। ইতিহাসে ট্যাক্স বা কর ব্যবস্থা প্রথমে আনা হয়েছিল কেবল ধনীদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু সময়ের সাথে সাথে এই করের বোঝা মধ্যবিত্ত এবং গরিবদের ওপর এসে পড়েছে। লেখক বলছেন, ধনীরা একটি বিশেষ অস্ত্র ব্যবহার করে যার নাম কর্পোরেশন। একজন সাধারণ চাকুরিজীবী প্রথমে টাকা আয় করেন, সরকার তার থেকে ট্যাক্স কেটে নেয়, তারপর যা থাকে তা দিয়ে সে খরচ চালায়। কিন্তু একজন ধনী মানুষ যখন একটি কোম্পানি বা কর্পোরেশনের আড়ালে কাজ করেন, তখন তিনি প্রথমে টাকা আয় করেন। সেই টাকা দিয়ে নিজের ব্যবসার সমস্ত খরচ মেটান, যা ট্যাক্স ফ্রি হতে পারে, এবং একদম শেষে যে লাভটুকু থাকে তার উপর ট্যাক্স দেন। আইনের জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। তাই তুমি যদি না জানো যে কিভাবে বৈধভাবে ট্যাক্স বাঁচানো যায়, তবে তুমি কখনোই সম্পদ ধরে রাখতে পারবে না। পঞ্চম পাঠ, ধনীরা টাকা উদ্ভাবন করে। বাস্তব জগতে যারা খুব বুদ্ধিমান তারা সবসময় সফল হয় না, বরং যারা সাহসী তারাই বেশি সফল হয়। লেখক বলছেন, সুযোগ সবার সামনে দিয়ে যায়, কিন্তু আর্থিক বুদ্ধি না থাকলে সেই সুযোগ চেনা যায় না। তাই টাকা আসলেই কোনো বাস্তব বস্তু নয়, এটি একটি ধারণা। তিনি উদাহরণ দিয়েছেন যে তিনি কিভাবে একটি নিলামে ওঠা বাড়ি খুব সস্তায় কিনে কয়েক মাসের মধ্যে কয়েক গুণ লাভে সেই বাড়িটি বিক্রি করেছিলেন। এখানে তিনি কোনো জমানো টাকা ব্যবহার করেননি, ব্যবহার করেছিলেন তার বুদ্ধি। লেখক বলছেন, যারা কেবল জমানোর কথা ভাবে তারা মুদ্রাস্ফীতির কারণে পিছিয়ে পড়ে, কিন্তু যারা টাকা খাটানোর নতুন নতুন উপায় উদ্ভাবন করে তারাই আসল বিজয়ী হয়। তোমাকে শিখতে হবে কিভাবে সুযোগ তৈরি করতে হয় আর কিভাবে বিনিয়োগের ঝুঁকি সামলাতে হয়। ষষ্ঠ পাঠ, শেখার জন্য কাজ করো, উপার্জনের জন্য নয়। তুমি খেয়াল করবে অনেক প্রতিভাবান মানুষ আজ গরিব, তার কারণ তারা কেবল একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হতে চায়। লেখক বলছেন, আপনি যদি একজন ভালো লেখক হন কিন্তু বিক্রি করতে না জানেন, তবে আপনি কেবল একজন গরিব লেখকই হয়ে থাকবেন। লেখক তার নিজের জীবনের উদাহরণ দিয়ে বলছেন, তিনি যখন সেনাবাহিনীতে ছিলেন বা যখন জেরক্স কোম্পানিতে সেলস পার্সন হিসেবে কাজ করতেন, তখন তার উদ্দেশ্য ছিল অভিজ্ঞতা অর্জন করা। সফল হওয়ার জন্য তোমাকে 3টি ব্যবস্থাপনা শিখতেই হবে। 1 নম্বর, নগদ টাকার প্রবাহ ব্যবস্থাপনা। 2 নম্বর, সিস্টেম ব্যবস্থাপনা। আর 3 নম্বর, মানুষ বা জনবল ব্যবস্থাপনা। শেখার মানসিকতা নিয়ে কাজ করলে আয় এমনিতেই বাড়বে। শুধু বেশি বেতনের জন্য কাজ করা মানে হলো নিজেকে একটি সোনার খাঁচায় বন্দি করা। সপ্তম পাঠ, সাফল্যের পথে বাধাগুলো কি কি? আর্থিক শিক্ষা থাকার পরেও অনেকে কেন সফল হয় না?
এর পেছনে 5টি প্রধান কারণ লেখক বর্ণনা করেছেন। 1 নম্বর, ভয়, টাকা হারানোর ভয়। লেখক বলছেন, টাকা হারানোর ভয় যদি তুমি পা না বাড়াও তবে তুমি কখনোই শিখতে পারবে না। ধনীরা পরাজয়কে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করে। 2 নম্বর, সংশয়, যদি মার্কেট পড়ে যায়, যদি আমি লস করি, এই ধরনের চিন্তা আমাদের আটকে রাখে। লেখক বলছেন, সংশয়বাদীরা সমালোচনা করে আর বিজয়ীরা বিশ্লেষণ করে। 3 নম্বর, অলসতা, ব্যস্ত থাকাটাও এক ধরনের অলসতা। মানুষ পরিবারের কাজ বা চাকরির অজুহাতে নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে ভাবার অলসতা দেখায়। 4 নম্বর, খারাপ অভ্যাস, সাধারণ মানুষ আগে বিল দেয়, তারপর নিজের জন্য টাকা রাখে, কিন্তু ধনীরা আগে নিজেদের টাকা দেয়, তারপর বিল পে করে। 5 নম্বর, অহংকার, লেখক বলছেন, আমি যা জানি তা দিয়ে আমি টাকা বানাই, আর যা জানি না তা দিয়ে আমি টাকা হারাই। রবার্ট কিওসাকি একদম শেষে এসে আমাদের একটা চরম সত্যি কথা মনে করিয়ে দিয়েছেন। ধনী হওয়াটা স্রেফ ব্যাংক ব্যালেন্সের অঙ্ক নয়, এটা আসলে তোমার মনের ভেতরে চলা একটা যুদ্ধ। আমরা ছোটবেলা থেকে যে অভাবের সংসার বা টাকা জমানোর ভয় মনের মধ্যে পুষে বড় হয়েছি, সেই পুরনো চিন্তাগুলোকে উপড়ে ফেলে নতুন করে ভাবা শুরু করাই হলো আসল লড়াই। তুমি যদি আজ থেকে তোমার চিন্তার ধারণা বদলে ফেলতে পারো, তবেই জানবে তুমি আসল স্বাধীনতার দিকে প্রথম পা বাড়ালে। লেখক বলছেন, স্বপ্ন দেখো একদম আকাশ ছোঁয়া, কিন্তু কাজ শুরু করো খুব ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। আমরা প্রায়ই ভাবি একবারে অনেক টাকা আসুক, তারপর বড় কিছু করব। এই করতে করতে আমাদের বর্তমানের ছোট ছোট সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। কিন্তু মনে রাখবে, আজকের এই ছোট সিদ্ধান্তই কালকে বিশাল বড় একটা সাফল্যের শুরু। তোমার কাছে থাকা সবচেয়ে দামি জিনিস কিন্তু তোমার টাকা নয়, বরং তোমার মস্তিষ্ক আর তোমার সময়। তুমি সারাদিন তোমার সময়টা কোথায় দিচ্ছ আর তোমার মাথায় কি ধরনের চিন্তা ঢোকাচ্ছ, সেটাই ঠিক করে দেবে 10 বছর পর তুমি কোথায় গিয়ে দাঁড়াবে। একটা কথা মাথায় রেখো, জীবন তোমাকে বারবার ধাক্কা দেবে, আছড়ে ফেলবে। দুনিয়াটা এমনিতেই কঠিন, কিন্তু এই ধাক্কাগুলো তোমার ক্ষতি করতে আসে না, এগুলো তোমাকে শেখাতে আসে। এই সময় মানুষ দুটো দলে ভাগ হয়ে যায়। এক দল আছাড় খেয়ে ভয় কুঁকড়ে যায়, কপালকে দোষ দেয় আর সারা জীবন অভাবেই কাটিয়ে দেয়। আর অন্য দলটা, তারা ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ায়, মার খেয়েও হাসি মুখে নতুন কিছু শেখার চেষ্টা করে আর নিজেকে আগের চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী বানিয়ে ফেলে। আজ একবার শান্ত হয়ে নিজেকে জিজ্ঞেস করো তো, তুমি কোন দলে থাকতে চাও? যারা পরিস্থিতির চাপে পিষ্ট হয়ে যায়, নাকি যারা নিজের পরিস্থিতি নিজে পাল্টে ফেলার ক্ষমতা রাখে? তোমার জীবনের গল্পটা কেমন হবে সেটা কিন্তু তোমার নিজের হাতের কলমেই লেখা হবে। সিদ্ধান্তটা তোমার, আর সেই সিদ্ধান্ত নেওয়ার ঠিক সময় কিন্তু এখনই। আজকের পর্ব এই অবধি। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ। পর্বটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আমাদের চ্যানেল স্বপ্নের শুরুর এই ধরনের সুন্দর সুন্দর এপিসোড, এই ধরনের ইনিশিয়েটিভস তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল জয়েন করতে পারো এবং মেম্বার হতে পারো স্বপ্নের শুরুর। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন এবং সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।